হ্যালো অ্যানিমাল লাভার্স, স্বাগতম তোমাদের ওটাকু কোয়েস্ট চ্যানেলে। এবং আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জুজুৎসু কাইজেন সিজন 3 এর এপিসোড নাম্বার 11। তো চলো জানি এর পরের গল্প কোনো দেরি না করে। এখন অবধি আমরা দেখেছি যে মেগুমি রেজির ওপর নিজের ডোমেন এক্সপ্যানশন করে দেয়, যার নাম কিমেরা শ্যাডো গার্ডেন। এখন ডোমেনের গ্যারান্টেড হিট এফেক্ট থেকে বাঁচার জন্য রেজি তৎক্ষণাৎ হলো উইকার বাস্কেট নামের টেকনিক ব্যবহার করে। এই টেকনিক সিম্পল ডোমেনেরই পুরনো ভার্সন, যেটা কোনো ডোমেনের গ্যারান্টেড হিট এফেক্ট ক্যান্সেল করে দেয়, মানে রেজির ওপর ডোমেনের কোনো প্রভাব পড়বে না। কিন্তু রেজি দেখে যে মেগুমির ফ্রগস তার পা ধরে ফেলেছে এবং মেগুমি তারপর তাকে মারতেও শুরু করে। মেগুমি বুঝতে পারে না এটা কেন হচ্ছে। আসলে সিম্পল ডোমেইন বা হলো উইকার বাস্কেট কোনো ডোমেনের টেকনিককে টার্গেট করে না, বরং সেই ডোমেনের ব্যারিয়ারকে টার্গেট করে, যার কারণে তার ভেতরের গ্যারান্টিড হিট এফেক্ট তাদের উপর কাজ করে না। কিন্তু মেগুমির ডোমেন তো অসম্পূর্ণ, তাতে কোনো ব্যারিয়ারই নেই এবং না তার ডোমেনে কোনো গ্যারান্টিড হিট এফেক্ট আছে। নিজের ডোমেন অ্যাক্টিভেট করার কারণে মেগুমির 10 শ্যাডোজ টেকনিক একটা পাওয়ার বুস্ট পেয়েছে এবং সে এখন 120% বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সেই নিজের ডোমেন থেকে নিজের শ্যাডোর মাধ্যমে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারে এবং যত ইচ্ছা তত শিকিগামি ডাকতে পারে। রেজিও এই কথা তাড়াতাড়ি বুঝে যায় এবং মেগুমি তার মারধর করে যাচ্ছিল। সে ভাবে এই ডোমেন থেকে মেগুমির পাওয়ার অনেক বেড়ে গেছে, এর থেকে ভালো তো সে গ্যারান্টিড হিট এফেক্টেরই ডোমেন করে দিত। যদি সে আমার ওপর এলিফেন্ট ফেলে দেয় তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে, কিন্তু আমিও কোনো কাঁচা খেলিনি। মেগুমি এখন 3টে নিউ সামান করে, কিন্তু রেজি 3টে কার তাদের ওপর ফেলে দেয় এবং সেই কার্সও মেগুমির শ্যাডোতে ডুবতে শুরু করে। রেজি বলে, আমার জানা ছিল যে আমার পায়ের নিচে এই শ্যাডোর সাধারণ নয়, আমি কার্সড এনার্জির কারণে এতে ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচাচ্ছি। এই ডোমেনের যে শ্যাডো আছে তাতে মেগুমি যা খুশি রাখতে পারে। কিন্তু একটা জিনিস রেজিকে বিরক্ত করছিল, যে মেগুমি কেন অনেক অস্ত্র নিজের শ্যাডোতে রাখেনি। সে এখনও পর্যন্ত শুধু একটাই কার্সড টুল নিজের শ্যাডো থেকে বের করেছিল, এবং এটা থেকে রেজি বুঝে গিয়েছিল যে মেগুমি যে কোনো জিনিস নিজের শ্যাডোতে রাখলে সেটার ওজন মেগুমিকেই বহন করতে হয়। এই কারণে রেজি 3টে কার মেগুমির ডোমেনে ফেলে দিয়েছে, যাদের ওজন প্রায় 2.4 টন হবে, এবং মেগুমি এই ওজনের তলায় চাপা পড়ছিল এবং এক জায়গায় বসে গিয়েছিল। রেজি বলে যে এখন সে নিজের রিসিটস থেকে জিনিস ফেলতে থাকবে এবং মেগুমিকে তাদের ওজনের নিচে চাপা দেবে। মেগুমি বলে, তুমি কিছু ভুলে যাচ্ছ না? একটা অসম্পূর্ণ ডোমেইনও শেষ পর্যন্ত ডোমেইনই। মানে মেগুমি শুধু নিচ থেকেই নয়, বরং উপর থেকেও শ্যাডো সামান করতে পারে। মেগুমি এখন রেজির ওপর ম্যাক্স এলিফেন্ট ফেলে দেয়, যার কারণে রেজিও তার নিচে চাপা পড়ে যায়। মেগুমি বলে, চলো দেখি আগে কে চাপা পড়ে। বলা হয় যে একজন সাধারণ মানুষ 6G ফোর্স নিলে অজ্ঞান হয়ে যায়, মানে প্রায় 2.4 টন। মেগুমির ওজন যদি 60 কেজি হয়, তবুও তার বডিতে প্রায় 40Gর লোড পড়ছিল। সেদিকে একটা নর্মাল হাতির ওজন 3 থেকে 6 টন হয়। নিজের ডোমেনের কারণে মেগুমির বানানো এলিফ্যান্টের ওজনও কোনো আসল হাতির মতোই, যা রেজির ওপর পড়ায় তার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। দুজনেই অনেক ওজন সহ্য করছিল, দেখার ছিল এদের মধ্যে আগে কে চাপা পড়বে। রেজি মনে মনে ভাবে, আমি ভুল করেছি, যদি আমি ট্রাকের রিসিট সামলে রাখতাম তাহলে তাদের ওজনে মেগুমি নিশ্চয়ই চাপা পড়ত। মেগুমি রেজির ওপর জল মেরে তার কিছু রিসিট খারাপ করে দিয়েছে, কিন্তু রেজির কাছে এখনও একটা হুকুমের ইক্কা আছে। সে ভাবে আমিও এর শ্যাডোতে লুকিয়ে যাই এবং নিজের হুকুমের ইক্কা বাইরে বের করি। কিন্তু রেজি এটাও ভাবে যে মেগুমি নিজের ডোমেন শেষ কেন করছে না, মানে যে জিনিসগুলো তার শ্যাডোর ভেতরে আছে সেগুলো ডোমেন শেষ হওয়ার পরেও তার শ্যাডোতেই থাকবে। তো যদি রেজি তার শ্যাডোতে চলে যায় তাহলে চিরকালের জন্য আটকে যাবে। জানা নেই সে ভেতরে শ্বাস নিতে পারবে কিনা। এই শ্যাডো দেখতে তো জলের মতো লাগছিল, শ্যাডোর ভেতরে যাওয়ায় অনেক রিস্ক আছে। এই কারণে রেজি এখানেই নিজের হুকুমের ইক্কা বের করবে। সে এখন একটা হাত দিয়ে এলিফ্যান্ট তুলছে এবং অন্য হাত দিয়ে নিজের একটা রিসিট বের করে। কিন্তু এর আগে যে সে নিজের রিসিট অ্যাক্টিভেট করতে পারে, এলিফ্যান্টের ওজন তার থেকে সহ্য হয় না এবং সে নিচে শ্যাডোতে গিয়ে পড়ে। রেজি শুধু অন্ধকারে পড়তেই থাকছিল, ভেতরে তার শ্বাসও আসছিল না, যার কারণে সে অজ্ঞান হতে শুরু করে। এদিকে মেগুমির অবস্থাও খারাপ হচ্ছিল। একবার তার কনফার্ম হয়ে যাক যে রেজি মারা গেছে, তাহলে সে নিজের ডোমেন সরিয়ে দেবে এবং তার শ্যাডোতে যত জিনিস পড়ে আছে সেগুলোও বাইরে বের করে ফেলবে। কিন্তু হঠাৎ একটা কার তার শ্যাডো থেকে বাইরে এসে যায় এবং সেটা নিজের সাথে রেজিকেও বাইরে নিয়ে এসেছিল। রেজি জানায় যে সে যে কোনো জিনিস ক্রিয়েট করে সেগুলো তার কমান্ড পূরণ হওয়ার পর অদৃশ্য হয়ে যায়। কিন্তু 3টে কারকে সে কোনো কমান্ড দেয়নি, কারণ তাকে মেগুমির ওপর ওজন ফেলতে হয়েছিল। মানে সে এই কার্সকে এখনও একটা অর্ডার দিতে পারে। তো রেজি একটা কারকে অর্ডার দিয়েছিল যে নিজের সাথে আমাকেও উপরে নিয়ে চলো। এমন করায় মেগুমি থেকে একটা কারের ওজন কমে গেছে, কিন্তু রেজি জীবিত ফিরে এসেছে। রেজি এখন মেগুমিকে বলে, তুমি স্ট্রং, কিন্তু আমি তোমার থেকেও বেশি স্ট্রং। এতটুকু বলে সে নিজের হুকুমের ইক্কার রিসিট বাইরে বের করে, যেটা আসলে একটা দোতলা বাড়ির রিসিট ছিল।
এতে 30 টনের একটা বাড়ি মেগুমির ডোমেনে পড়তে শুরু করে, যার ওজনে মেগুমি 100% চাপা পড়বে। কিন্তু মেগুমি তখনই নিজের শাডোতে লুকিয়ে নিজের ডোমেন সরিয়ে দেয়, যার কারণে সেই বাড়ি জিমের ফ্লোর ভেঙে দেয় এবং এই দুজন নিচের ফ্লোরের সুইমিং পুলে গিয়ে পড়ে। মেগুমি রেজিকে পেছন থেকে ধরে ফেলেছিল এবং যেহেতু মেগুমির উপর সেই দুটো কারের ওজন এখনও আছে, তাই রেজিও তার সাথে ডুবছিল। রেজি এখন সেই দুটো কার ক্যান্সেল করে দেয়, যার কারণে দুজন জলের বাইরে এসে যায়। মেগুমি রেজিকে বলে, এখন তোমার সব রিসিট জলে ভিজে বেকার হয়ে গেছে। রেজি বলে, তাতে কি হয়েছে, তোর তো অবস্থা খারাপ হয়ে গেছে না মামা, তুমি এখন তোমার শিকিগামিও সামান করতে পারবে না, এবং আমার ভয় শুধু তোমার ডিভাইন ডগের, ওটা ছাড়া তোমার কোনো শিকিগামি আমার কিছু করতে পারবে না। এই দুজন এখন একে অপরের কাছে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে শুরু করে। ফাইটের মাঝেই মেগুমি ডিভাইন ডগ সামান করে, যেটা রেজির কাঁধে কামড়ে দেয় এবং যুদ্ধে রেজি হেরে যায়। মেগুমি বলে, ডিভাইন ডগ এত দুর্বল নয় যে আমি তাকে আবার ডাকতে পারবো না। রেজি বলে, জাদুকররা মিথ্যার ওপরেই বেঁচে থাকে। রেজি জেনে গিয়েছিল যে মেগুমি এই জিমে এমনি পালিয়ে আসেনি, বরং সব তার ভেবেচিন্তে প্ল্যান ছিল। রেজি ভাবেনি যে সে একজন নতুন যুগের সর্সেরারের কাছে হারবে। মেগুমি বলে, যদি আমি পালাতেও চাইতাম তাহলে নিউ আমাকে বেশি দূরে নিয়ে যেতে পারত না। মেগুমি জিজ্ঞেস করে, তোমার ট্যানগেনের সাথে কি সম্পর্ক? রেজি বলে, টেঙ্গেন মানে রেজি তার ব্যাপারে বেশি জানে না, কিন্তু রেজি বলেছিল যে কেনজাকুর প্ল্যান আসলে কিছু আলাদা। তো হতে পারে টেঙ্গেন এবং কেনজাকু একসাথে মিলে কিছু করছে, কিন্তু এর চান্সেস অনেক কম। রেজি মরার আগে কোগানেকে ডাকে এবং নিজের সব পয়েন্টস মেগুমিকে ট্রান্সফার করিয়ে দেয়, যার কারণে তার 41 পয়েন্টস এখন মেগুমির কাছে এসে যায়। মেগুমি জিজ্ঞেস করে, তুমি এমন কেন করলে? তো রেজি বলে, আমি মরার আগে কিছু ভালো করতে চেয়েছিলাম, এবং যাই হোক কেনজাকু কোনো আমার নিজের লোক নয়। আমার মনে হয় তোমাকে পয়েন্টস দিলে গেমে আরও বেশি মজা আসবে। তুমি আমাকে মেরেছ, তো দেখি ভাগ্য তোমার সাথে কি খেলা খেলে। একটু পরে রেজির মৃত্যু হয়ে যায়, এবং যেহেতু মেগুমি তাকে এলিমিনেট করেছে, তাই তার 5 পয়েন্টস আরও মেগুমি পায়। অন্যদিকে আমরা তাকাবাকে দেখি যে মজা করে চা খাচ্ছিল। তখনই তার বিল্ডিংয়ে একটা বড় ব্লাস্ট হয়, যেটা হাজেনোকি করেছিল। সে ভাবে এবার তাকাবার কিছু হলো কিনা, কিন্তু তাকাবা অন্য বিল্ডিং থেকে বের হয়ে বলে, কিছু হয়নি ভাই, কিন্তু তুমি হার মেনো না। যা দেখে হাজেনোকি আরও বিরক্ত হয়ে যায়, কারণ সে কবে থেকে তাকাবাকে মারার চেষ্টা করছে, কিন্তু তাকাবার একটা আঁচড়ও লাগেনি, বরং তার আগের আঘাতও ভালো হয়ে গিয়েছিল। তখনই কোগানে এখানে এসে এদের জানায় যে রেজিকে এলিমিনেট করা হয়েছে। এই খবর শুনে হাজেনোকি এখান থেকে যেতে শুরু করে এবং বলে যে এখন তার লড়ার মন নেই, সে বাড়ি যাচ্ছে। তাকাবা বলে, ঠিক আছে ভাই, মাজন করে শুতে যেও। তারপর তার মেগুমির কথা মনে পড়ে এবং সে হাজেনোকিকে বলে, যাওয়ার আগে তোমার পয়েন্টস তো দিয়ে যাও, কিন্তু হাজেনোকি সাফ মানা করে দেয়। বন্ধুরা, তাকাবার টেকনিকের নাম কমেডিয়ান। এতে তাকাবা যাই ভাবে সেটা সত্যি হয়ে যায়, শুধু সেই জিনিস তাকাবার কাছে ফানি হতে হবে। যদি তার মনে হয় যে গোজোর মাথায় চুল নেই, তাহলে গোজোর টাক হয়ে যাবে। এটাই তাকাবার পাওয়ার। নিজের এই টেকনিক দিয়ে তাকাবা নিজে গোজোকেও টক্কর দিতে পারে। সমস্যা শুধু এটাই যে তাকাবার জানাই নেই যে তার কাছে এমন কোনো পাওয়ার আছে। অন্যদিকে আমরা রেমিকে পালাতে দেখি। তাকে সবসময় বলা হয়েছিল যে পুরুষেরা নেকড়ে হয়, কিন্তু তার সাহায্য সবসময় পুরুষরাই করে, সব কাজ সবসময় এই নেকড়েরাই করে। তাই রেমি নিজের বেশি মাথা খাটায় না। যাই হোক, তখনই মেগুমি নিজের ডিভাইন ডগের সাথে তার সামনে এসে যায়। মেগুমি রেমিকেও শেষ করতে এসেছিল, কিন্তু তখনই তার নিজের বোন চুমিকির আওয়াজ শোনা যায় যে বলছে এমন করো না। তাই মেগুমি রেমিকে জীবিত ছেড়ে দেয় এবং এখান থেকে যেতে শুরু করে, কিন্তু একটু দূরে হাঁটার পরে সে অজ্ঞান হয়ে যায়, এবং তখনই আমরা তার ওপর অ্যাঞ্জেল মানে হানা কুরুসাকে দেখি। জি হ্যাঁ বন্ধুরা, এ সেই সর্সেরার যে গোজোকে প্রিজন রেলম থেকে মুক্ত করাতে পারে। যাই হোক, গল্প এখন সেন্দাই কলোনির দিকে যায়। এই কলোনিতে বাকি কলোনিদের তুলনায় বেশি তুমুল লড়াই হয়েছে। এই কলোনির ভেতরে 4 জন শক্তিশালী প্লেয়ার্স ছিল। ধ্রুব লাগদাওয়ালা, এর কাছে এখন 91 পয়েন্টস আছে। এই সিভিল ওয়ার সময়ের যোদ্ধার দ্বিতীয় জন্ম। এর কাছে 2টো শিকিগামি আছে, যাদের ব্যবহার এ ডোমেনের জন্যও করতে পারে। রিউ ইশিগোরি, এর কাছে এখন 77 পয়েন্টস আছে। এর কাছে কালিং গেমে থাকা সব খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি কার্স্ট এনার্জি আউটপুট আছে। তাকাকো উড়ো, এর কাছে এখন 70 পয়েন্টস আছে। এ ফুজিওয়ারা ইউনিটের ক্যাপ্টেনও ছিল এবং সান মুন এবং স্টার স্কোয়াডেরও। এর কাছে আকাশ ম্যানিপুলেট করার পাওয়ার আছে। কুরৌরশি, এখন এর কাছে 54 পয়েন্টস আছে। এটা একটা ককরোচ কার্স এডিট, যাকে কেনজাকু নিজের কাছ থেকে রিলিজ করেছিল। এটা একটা স্পেশাল গ্রেড কার্স, কিন্তু এখন এটা ঘুমোচ্ছে। এই 4 জনের পাওয়ার এত সমান যে এদের মধ্যে একটা 4-ওয়ে ডেডলক হয়ে গিয়েছিল, মানে না কেউ জিতছে না কেউ হারছে। কিন্তু তারপর কলোনিতে এন্ট্রি হয় ইউটার, যে আসার সাথে সাথে ধ্রুবকে মেরে ফেলে। এর কাছে এখন 35 পয়েন্টস আছে।
নাইট প্যারেডের 3 মাস পরে ইউটাকে স্পেশাল গ্রেডের মর্যাদা পেয়েছিল। যদি ইউটার থেকে বেশি পাওয়ারফুল কেউ থাকে তো সে হলো শুধু গোজো সাতোরু, এবং এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা ইউজি এবং মেগুমির ফাইট তো দেখে ফেলেছি, কিন্তু এখন আমরা ইউটার ফাইট দেখতে যাচ্ছি, যেটা এই সিজনের সবচেয়ে ক্রেজি ফাইট হতে যাচ্ছে। তো এটা মিস না করার জন্য যদি তোমরা আমাদের চ্যানেল ওটাকু কোয়েস্টে নতুন হও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপো, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো। আমি তোমাদের সাথে দেখা করব খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।